সিরাত হাসল। প্রমুখের মাথায় বিলি কেটে স্পষ্ট গলায় বলল, একটা কথা বলবো? প্রমুখ তার গলা থেকে উত্তর দিল, অবশ্য বেবি। কবির ভাই আমাকে মিথ্যা বলেছে। এত বড় একটা মার্ডার প্ল্যান, অথচ এই হতচ্ছাড়া আমাকে বলল আপনি নাকি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছেন। প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে সিরাতের গালে গাল লাগিয়ে নম্র কণ্ঠে বলল, তোমাকে আগেই বলেছি আমার শত্রুর অভাব নেই। তাছাড়া তুমি প্যানিক হবে বলেই হয়তো মিথ্যে বলেছে। জানেন আমার কেমন লেগেছে রায়হান যখন বলল। সিরাত কণ্ঠ কাঁপছে। প্রমুখ হেসে হাতের বাঁধন ধীর করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, গালে ঠোঁট চেপে বলল, জানি তোমার চুপসে যাওয়া মুখ আমার চোখের আড়াল হয়নি, তবে বিস্মিত হয়েছি। কাল এ সম্পর্কে একটাও প্রশ্ন করনি, তাই তাহলে এটাও শুনে রাখো, জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভেঙে পড়া যাবে না, শক্ত হতে হবে, মনে থাকবে। সিরাত তার মাথায় হাত বুলিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, মনে থাকবে। লাবণ্য এক্সাম শেষে গেট থেকে ফুরফুরে মেজাজে বের হয়। আশেপাশে তাকিয়ে খুঁজলো কাউকে, কই সে পুরুষটা তো কি তবে আসেনি। লাবণ্য কিছুটা দূরেই ফাঁকা জায়গায় দাঁড়ালো। প্রায় 10 মিনিট পরেও যখন কাউকে দেখলো না, মন ভার হয়ে এলো। হাতে থাকা প্লাস্টিকের স্কেলটা দু হাতে দুমড়ে মুচড়ে ভাঙল। রাগ যেন তরতর করে বাড়ছে। সেই সাথে পা দিয়ে মাটিতে জোরে জোরে লাথি মারে, তবুও ভেতরটা জ্বলে উঠছে। নিয়ন্ত্রণ করতে পারছে না, সে দিক বিদিক শূন্য হয়ে যায়। পরিপাটি মাথার চুলগুলো টেনে ধরে ফোঁস করলো, সাফওয়ান আসেনি। কেন আসলো না? মনে এক প্রকার কোদ নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। দাঁতে দাঁত শক্ত করে ডোর খুলতেই কেউ পেছন থেকে তার বেনুনি টেনে ধরে। রাগ যা ছিল দাও দাও করে জ্বলে উঠল। রক্তচক্ষু মেলে পেছনের লোকটার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা ঠোঁটের কোণে রেডি করলো। ঘাড় ঘুরিয়ে রাগে রুক্ষ মেজাজে বলল, কে? আমার চুল টেনে ধরলেই বা? মুখ উপরে তুলে সামনের মানুষটাকে দেখলো। কপাল কুঁচকে থমথমে গলায় বলল, কে? কে আপনি? সাফওয়ান আশেপাশে একবার নজর বুলিয়ে মুখটা একদম লাবণ্যর মুখের কাছে নিয়ে যায়। মাস্কের ভেতর থেকে নিচু কণ্ঠে বলল, তোর মামাতো ভাই। লাবণ্য কণ্ঠ শুনেই চিনে ফেললো, কিন্তু এভাবে কেন এসেছে মানুষটা? গায়ে কালো শার্ট প্যান্ট, চোখে সানগ্লাস, মুখে মাস্ক, এমন রূপে আসলে কি কেউ চিনবে? উল্টো ভয় পেয়ে যাবে। সাফওয়ান তার দিকেই তাকিয়ে আছে। মুহূর্তে রাগের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া মেয়েটা হাত বাড়িয়ে কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি দেরি করলে কেন? বলো। সাফওয়ান কলার ছাড়িয়ে নিল। লাবণ্য আজ থামবার পাত্রী নয়। হাতের ফাইলটা নিয়ে ধুমধাম বাড়ি মারা শুরু করে ছেলেটার বুকে। সাফওয়ান ওসব তোয়াক্কা না করে চোরা নজরে আশপাশ তাকালো। এরপর শক্তপোক্ত হাতে লাবণ্য দুবাহু খামচে ধরলো, গাড়িতে ছো মেরে বসিয়ে ঝটপট দরজা লাগিয়ে দেয়। লাবণ্য লাফালাফি করছে, হাত পা ছুড়াছুড়ি করে সাফওয়ানকে অস্থির করে তুলে। কোনো মতেই ঠান্ডা হয়ে বসছে না এমে, এ যেন অস্থির এক কন্যা। শেষে উপায় না পেয়ে সাফওয়ান রাগী চোখে তাকায়। দুহাতে মেয়েটার চিকন কোমর খাবলে ধরে নিজের কোলে নিয়ে আসে। পেছন থেকে প্যাট শক্ত করে জড়িয়ে ধরে বলল, কন্ট্রোল কন্ট্রোল, উত্তেজিত হচ্ছিস কেন? সাফওয়ানের কথা তার কর্ণদয়ে পৌঁছালো কিনা সন্দেহ। সে শক্ত স্পর্শে নুয়ে পড়ল। হাতের ফাইলটা ধপ করে কখন যে নিচে পড়েছে তার খেয়ালই নেই। লজ্জায় বুক ধরফর করছে। এমন লাগছে কেন? সে দম বন্ধ কর শক্ত হয়ে বসে রইল। সাফওয়ান স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, বাঘিনী একটু গর্জন থামিয়েছে তবে। এই ঢের। সে পেছন থেকে লাবণ্যর মাথায় থুতনি ঠেকিয়ে নম্র কণ্ঠে বলল, এই তো রাগ, অল্পতেই হাঁপিয়ে গেলি। লাবণ্য ঘন ঘন শ্বাস নিচ্ছে। কেমন যেন দম বন্ধ লাগছে তার। সে ঘাড় ঘুরিয়ে শক্ত গলায় বলল, সিটে বসাও। ড্যাম, অসহ্য লাগছে। মেয়েটার অস্থিরতা বুঝলো সাফওয়ান। আরো অস্থির করে তোলার জন্য উন্মুক্ত ঘাড়ে নাক ঘষল। ক্ষুদ্র একটি কালো চিহ্নে ঠোঁট চেপে ধরে বলল, এই তিলটা ভীষণ আকর্ষণীয়। মেয়েটার ঘাড়ের কালো কুচকুচে তিল সেদিনই খেয়াল করে। গিটার বাজানোর সময় বারবার চোখ অজান্তেই এখানেই চলে গেছে। মেয়েটি ওর ব্যবহারে আরো নুয়ে পড়ল। কম্পিত হাতে তার পেটে রাখা ছেলেটার হাত খামছে ধরল। মোচড়ামুচড়ি করে বলল,
এসব করার জন্য এসেছো? বেরিয়ে যাও বলছি। তুই তো এসবই স্বপ্ন দেখিস। সাফন ভাই। লাবণ্য ডার্লিং, সাফওয়ান হাসলো। হাতের বাঁধন ঢিলে করতেই লাবণ্য এক লাফে সিটে বসলো। সাফওয়ানের দেহে অনবরত কিলঘুষি মেরে চিল্লিয়ে বলল। অসভ্য অসভ্য। সাফওয়ান ফিক করে হেসে হাত উঠিয়ে লাবণ্যকে থামানোর চেষ্টা করলো। মেয়েটার হাত খুব কষ্টে নিজের হাতে গুজে রাগান্বিত গলায় বলল। থেমে যা, নয়তো নয়তো বুঝে নেব তুই আমায় কিস করতে চাইছিস। কথাটা মেয়েটার ছোট্ট দেহে তৎক্ষণাৎ ঝংকার তুলে মুহূর্তের মাঝেই লজ্জায় মূর্ছা যেয়ে মাথা নত করলো। সাফওয়ান ঠোঁট কামড়ে হেসে ছেড়ে দেয়। লাবণ্য লজ্জায় ঘাড় ঘুরিয়ে জানলার বাইরে তাকালো। ছেলেটি সিটে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ভাবলো, যাক, কথা কাজে দিয়েছে। হুরুনচণ্ডী আহ্লাদি রাগী মেয়েটাকে চট করে কন্ট্রোলে রাখা যায়। দারুণ তো, যদি সত্যি সত্যি কিস করে তাহলে কি হবে মেয়েটার? এখনই যে লজ্জা, তখন তো সামনেই আসবে না। সাফওয়ান ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে, সে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বাসায়। লাবণ্য পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। মাঝ রাস্তায় এসে লাবণ্য উচ্চ স্বরে বলল। এখানেই থামাও প্লিজ। তৎক্ষণাৎ ব্রেক কষলো সাফওয়ান। লাবণ্য ডোর খুলে বেরিয়ে পড়ল। নামো, পাশেই কফি হাউস, ফুচকাও পাওয়া যাবে। সাফওয়ানের বাক্যয় নাকচ করে দেয়। যাব না, এমনিতে অনেকক্ষণ আজ বাইরে আছি, দ্রুত গাড়িতে ওঠ। মেয়েটা নাছোড়বান্দা সাফওয়ানের হাত টেনে বলল। প্লিজ 5 মিনিট। তুই উঠবি? লাবণ্য গাল ফুলায়। কফি হাউসের ভেতরে যেতে যেতে বলল। চলে যাও, আমিও আজ বাসায় ফিরবো না। অতিরিক্ত হচ্ছে কিন্তু। হনহনিয়ে ভেতরে চলে গেল মেয়েটা। ফোঁস করে নিঃশ্বাস ফেললো সাফওয়ান। এই মেয়ের সাথে তার কোনো কিছুতেই মিলে না। দুজন মনে হয় দুই মেরুন মানুষ। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি সাইডে পার্ক করে অতঃপর মাস্ক ঠিকঠাক করে কফি হাউসে প্রবেশ করলো। ভেতরে পৌঁছেই দেখলো লাবণ্য কফি খাচ্ছে। তাকে দেখে খিলখিল করে হাসলো। আমি জানতাম তুমি আসবে। কথাটা বলেই বেশ আয়েশ করে কফিতে চুমুক দেয়। সাফওয়ান ওর পাশে বসে চিবিয়ে চিবিয়ে বলল। দ্রুত কর, আমার জন্য এখানে বসে থাকা রিক্স। লাবণ্য মাথা ঝাঁকিয়ে ফুচকা দিতে বলে। প্লেট থেকে একটা ফুচকা নিয়ে সাফওয়ানের মুখে ধরে। তৎক্ষণাৎ ছেলেটার মনে পড়ল অতীতের সেই দৃশ্য। এক বিকেলে সিরাতের জোড়াজুড়িতে ফুচকা খেয়েছিল সে। তারপর এত ঝাল সহ্য করতে না পেরে চোখ মুখ লাল হয়ে যায়। সিরাত খিলখিল করে হাসে। কি অপরূপ সেই হাসি! কি হলো, হা করো। সম্বিত ফিরে পেল লাবণ্যর কথায়, চোখ বন্ধ করে বলল। ঢং বাদ দাও। সাফওয়ান একবার আশেপাশে তাকিয়ে মাস্ক খুলল। লাবণ্যর হাত থেকে ফুচকাটা মুখে নিয়ে চিবোতে থাকে। ইস, সেই ঝাল! এই নারী জাতি কি ঝাল ছাড়া কিছুই চোখে দেখে না? মনটাও তাদের ঝালে ভরা। মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে ওঠে, চোখে পানি টলমল করলো। লাবণ্য নিজে আয়েশ করে খেয়ে আরেকটা ছেলেটার মুখের কাছে ধরতেই ভয় পেয়ে যায়। ব্যস্ত পায়ে উঠে সাফওয়ানের গালে হাত রেখে বলল। হায় হায়, কি হলো? এমন করছো কেন? ছেলেটা ফোঁস করেই নিঃশ্বাস ফেললো। একটু বেশি ঝাল ছিল, আমার ঝাল সহ্য হয় না। লাবণ্য চোখ দুটো টলমল হয়। ছেলেটার মুখে পরপর ফু দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে। তুমি আমাকে আগে বলোনি কেন? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি ফুচকাই খাবো না, চলো। সাফওয়ান পাশ থেকে পানি খেয়ে ঠোঁট এলিয়ে হেসে বলল। তুই কাঁদছিস কেন? তোমার ঝাল লেগেছে, তোমার কষ্ট হচ্ছে, আমি কাঁদবো না। সাফওয়ানের কেন যেন মায়া হলো। গাঢ় নয়নে তাকিয়ে লাবণ্যর গাল দুটো টিপে দেয়। লাবণ্য উঠে সাফওয়ানের হাত জড়িয়ে ধরে নিয়ে গেল বাইরে। গাড়িতে ওঠার সময় দূর থেকে কবির তীক্ষ্ণ চোখে তাদের দিকে তাকায়। রহস্যময় হেসে ঝটপট কাউকে কল দিল। প্রমুখ বেড ছেড়ে উঠে দাঁড়ায়। তৎক্ষণাৎ সিরাত প্রশ্ন করল। কোথায় যাচ্ছেন? প্রমুখ উত্তর দিল না। দ্রুত রায়হানকে ডাকলো। সিরাতের দিকে শার্ট ছুঁড়ে মেরে প্রমুখ রুক্ষ মেজাজে বলল। শার্ট পরিয়ে দাও। কোথায় যাবেন বলছেন না কেন? প্রমুখ অগ্নি চোখে তাকায়। তা দেখে সিরাত ভয় পেল। আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। ধীরে ধীরে প্রমুখের গায়ে পরিয়ে দিয়ে বুতাম লাগিয়ে দেয়। রায়হান ততক্ষণে চলে এসেছে। প্রমুখ হাতে ফোন নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল। জরুরি কাজে যাচ্ছি, তুমি রায়হানের সাথে বাসায় যাও। ডক্টর ছুটি দেয়নি, আপনি অসুস্থ দেহে কোথায় যাচ্ছেন?
প্রমুখ হাঁটা থামিয়ে উঁচু কণ্ঠে বলল। সব রায়হান ব্যবস্থা করবে। কথা শেষেই দুটো গার্ড নিয়ে হনহনিয়ে বেরিয়ে পড়ে। সাফওয়ানের গাড়ির পেছনে কখন যে দুটো গাড়ি ফলো করছে সে খেয়ালই করেনি। সে মনোযোগ দিয়ে ড্রাইভ করছে আর পাশের মেয়েটার বকবকানি শুনছে। হঠাৎই সামনে একটা বাচ্চা মেয়েকে ফুল বিক্রি করতে দেখে লাবণ্য উচ্চস্বরে বলল। আমাকে ফুল কিনে দাও প্লিজ। সাফওয়ান ঘাড় ঘুরিয়ে রাগী কণ্ঠে বলল। আজ নয়, এমনিতে অনেক লেট। লাবণ্য দাঁতে দাঁত চাপে। ছেলেটা বুঝতে পেরে বলল। তাহলে শার্ট পাবি না, সাথে স্পেশাল একটা জিনিসও ছিল। লাবণ্য তৎক্ষণাৎ মনে পড়ল। মুচকি হেসে সাফওয়ানের কাঁধে মাথা রেখে বলল। এসব এমনিও আমার হক, তবে ফুল দিলে খুশি হতাম। সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে। পার্ক থেকে একটু দূরেই গাড়ি ব্রেক করে। চুপচাপ বস, আমি নিয়ে আসছি। লাবণ্য খুশিতে গদগদ হয়ে বসে থাকে। সাফওয়ান মাস্ক পরেই ধীর পায়ে নামলো। হনু নিয়ে মেয়েটার কাছ থেকে সবগুলো ফুল এনে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াতেই সেখানে তিনটে গাড়ি তাকে ঘিরে ধরে। অজানা ভয়ে সাফওয়ানের মুখ চুপসে যায়। চোখ বড় বড় করে সামনে তাকাতেই লক্ষ্য করলো প্রমুখ সহ আরো 10 থেকে 11 জন নেমে আসছে। হাতের ফুলগুলো পড়ে গেল ধপ করে। কিছুটা দূর থেকে হঠাৎ সামনে এত মানুষ দেখে লাবণ্য গাড়ি থেকে নামলো। কৌতূহল চোখে সামনে এগোতেই কপাল কুঁচকে যায়। প্রমুখ ক্লাফে গাড়ি থেকে নেমে সাফওয়ানের কলার চেপে ধরে। আরেক হাতে চোখের সানগ্লাস আর মাস্ক খুলে ফেললো। রণমূর্তি ধারণ করে হিসিয়ে বলল। শুয়োরের বাচ্চা, আর কত পালিয়ে বাঁচবি? সাফওয়ানের চোখ খুঁজেই চলেছে লাবণ্যকে। মেয়েটা কি গাড়ি থেকে নামলো? এখানে আসলে যে তার সাথে মেয়েটারও বিপদে পড়তে হবে। মনে মনে খুব করে চাইলো লাবণ্য না আসুক। ততক্ষণে সাফওয়ানের আশেপাশে প্রমুখের দলবল জড়ো হয়ে গেছে। প্রমুখ উত্তর না পেয়ে সাফওয়ানের নাক বরাবর ঘুষি মারল। মুহূর্তেই রক্ত বের হয় নাক থেকে। চোখ খিচে দুহাতে প্রমুখের গলা চেপে ধরে সে। প্রমুখের রাগ শেষমেশ সীমা ছাড়িয়ে যায়। ফের শক্ত হাতে সাফওয়ানের চোয়ালে ঘুষি দেয়। সেই মুহূর্তেই লাবণ্য তাদের ভেতরে ঢুকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সাফওয়ানকে এভাবে মারতে দেখে দৌড়ে যায়। তার বুকে ঝাঁপিয়ে পড়ে, চিৎকার করে বলল। ওকে মারছেন কেন? ছাড়ুন বলছি, উনি কিছু করেনি। লাবণ্য কান্না করে সাফওয়ানের গলা জড়িয়ে ধরলো। প্রমুখের ছেলেরা বিরক্ত হয়ে লাবণ্যকে ছাড়াতে যায়। প্রমুখ কপাল কুঁচকে বলল। এই পুচকে আবার কে? কবির? প্রেমিকা। একটু আগে দুজনে খুব মাস্তি করে কফি হাউস থেকে বের হলো। প্রমুখ হাসে বিশ্রীভাবে। লাবণ্যকে আপাদমস্তক তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে বলল। বাহ, সিরাতকে না পেয়ে তুই বাচ্চা একটা মেয়েকে বশ করলি? ফুসলিয়ে ডেটিংয়েও যাচ্ছিস? ভেরি নাইস, বুদ্ধি আছে তাহলে। নয়তো দামরা যুবক হয়ে কেউ স্কুলে পড়া বাচ্চা মেয়ের সাথে ডেটিংয়ে যায়? সঠিক জায়গায় টোপ খেলেছিস। সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তেড়ে যেতে যায়, কিন্তু ব্যর্থ। তাকে দুপাশ থেকে এই দুজন লোক ধরে আছে। কবির ছাড়াতে গেল লাবণ্যকে। উপায় না পেয়ে পেছন থেকে চুলের বেনুনি টেনে ছাড়াতেই গর্জে ওঠে সাফওয়ান। কুত্তার বাচ্চা, লাবণ্যকে ছাড়। ওকে স্পর্শ করলে জ্যান্ত পুঁতে ফেলবো। কুত্তার বাচ্চা। কবির উচ্চ স্বরে হাসলো। লাবণ্য ব্যথায় চোখ খিচে নিলেও এক কদমে পেছায় না। সাফওয়ানকে জড়িয়ে ধরে এই ফুপিয়ে কাঁদছে আর ছেলেটাকে ছাড়ানোর জন্য প্রমুখকে আকুতি মিনতি করে যাচ্ছে। তার সামনেই তার প্রিয় মানুষকে কেউ আঘাত করছে, এটা সহ্য হচ্ছে না। প্রমুখ মজা পেল ওর কথায়। খেপে গিয়ে সাফওয়ানের চোয়াল চেপে ধরে বলল। খুব কষ্ট হচ্ছে বুঝি? তাহলে ইমাজিন কর আমার কেমন লেগেছে যখন তুই সিরাতকে কিডন্যাপ করে বাজেভাবে স্পর্শ করেছিলি। আমার তখন কেমন লেগেছে জানিস? তোর মাংস কুত্তাকে খাওয়াতে ইচ্ছে করছিল। সাফওয়ান ফুঁসে ওঠে। হাত পা ছোটাছুটি করে মারতে যায় প্রমুখকে। এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে গমগমে গলায় প্রমুখ বলে। শুয়োরের বাচ্চাটাকে গাড়িতে তুল। মৃত্যুর জোয়ার কেমন হয় নিজ চোখে দেখাবো। কুত্তার বাচ্চা কম চালাকি করেনি। এতদিন চিপায় লুকিয়ে দিনের পর দিন আমাদের সময় নষ্ট করেছে। কথা শেষে প্রমুখ টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে। সাফওয়ান চিৎকার করে বলল। বাসায় যা লাবণ্য, এখান থেকে যা, ওরা কেউ ভালো নয়। লাবণ্য কেঁদে চিৎকার করে গাড়ির কাছে যায়। তবুও আশেপাশে থেকে কেউ সাহায্য করতে আসে না। ভয়ে চুপচাপ পরিস্থিতি দেখছে সবাই।
লাবণ্য তবুও হাল ছাড়ে না। হার মানে না সে। দৌড়ে গাড়িতে উঠতে আহাত পেছন থেকে চুল খামচে ধরলো। ব্যথায় লাবণ্য মুখে আহ শব্দ তুলে। ততক্ষণে একটা গাড়িতে সাফওয়ানকে নিয়ে কবির চলে গেছে। লাবণ্য তৎক্ষণাৎ কষ্ট সহ্য করতে না পেরে মাঝ রাস্তায় লুটিয়ে পড়ল। হাত পা ছেড়ে ছুড়ে ডুকরে কেঁদে ওঠে। বুকের কষ্টগুলো দলা পেকে কেঁদে আহাজারি করতে থাকে। হঠাৎই কিছু মনে হতেই প্রমুখের গাড়ির কাছে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সাফওয়ানকে ছেড়ে দিন, ওকে কিছু করবেন না, আমি মরে যাব, প্লিজ কথা রাখুন। বিরক্ত হলো প্রমুখ। পা ছাড়িয়ে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে, কিন্তু লাবণ্য ছাড়ে না। এবার অসহ্য হয়ে আহাত লাবণ্যর বাহু শক্ত করে দূরে আনে। মনের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার করেই মাটিতে লুটিয়ে পড়ে লাবণ্য। মাথার চুলগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরে কেঁদে ওঠে। গায়ের পরিপাটি ড্রেস মুহূর্তে রাস্তার ধুলোয় নোংরা হয়ে যায়। মুখের অবস্থা বিমর্ষ। তৎক্ষণাৎ গা খিঁচুনি দিয়ে চোখ উল্টে জ্ঞান হারায়। গায়ে সমস্ত বল ছেড়ে মুখ থুবড়ে পড়ে রইল রাস্তায়। প্রমুখ সবাইকে চলে যেতে বলল। কিছুক্ষণ পর সেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেওয়ার সময় একবার পেছনে ঘুরল। মেয়েটার শুকনো কান্না মুখখানা নিথর হয়ে পড়ে থাকতে দেখে মন আজ খচখচ করল। তবুও মুখ ফিরিয়ে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু মনের অস্থিরতা কমে না। হঠাৎই অশান্তি লাগছে। সে তৎক্ষণাৎ গাড়ি থামায়। ডোর খুলে পেছনে সে পড়ে থাকা মেয়েটার কাছে দৌড়ে যায়। পাস চেক করে স্বস্তির নিঃশ্বাস নিল। ফোঁস করে শ্বাস ফেলে মনে হলো এই অবস্থায় ছোট্ট মেয়েটাকে রাস্তায় রেখে যাওয়াটা ঠিক হবে না। মেয়েটা তো কোনো দোষ নেই, হয়তো সে পরিস্থিতির শিকার। এখানকার টিনেজার বাচ্চাগুলো আগে বাড়িয়ে বিপদে পড়ে, ভয়াবহভাবে বাজে ছেলেদের মায়ায় ফেসে যায়। দুটো মিষ্টি কথা বললেই বখাটে লম্পট ছেলেদের প্রেমে পড়ে। পরবর্তীতে তা আরো বাজে অবস্থা হয়। কম বয়সে বেশি আবেগী হয়ে কোমল লাবণ্য প্রিয় মানুষটিকে যেতে দেখে সহ্য করতে পারেনি। প্রমুখ ঝট করে পাজা কোলায় তুলে নেয়। এখানে ফেলে রাখার থেকে বাবা মাকে খবর দিয়ে তাদের হাতে তুলে দিবে। এটাও বলবে আর কখনো যেন একা না ছাড়ে, বাচ্চার খেয়াল রাখে। প্রমুখ গাড়ির পেছন সিটে শুইয়ে দিল তাকে। সামনের সিটে বসে ড্রাইভিং শুরু করলো। মেঘলা আকাশ। প্রমুখ গেটে সেই গার্ডদের হাত ছেড়ে ডাকে। গ্যারেজে গাড়ি রেখে পুনরায় লাবণ্যকে কোলে তুলে নিল। তার পিঠের ক্ষতটায় রক্ত বের হচ্ছে হয়তো। সে দ্রুতই বাসায় নিয়ে সোফায় শুয়ে দেয়। সিরাত রুমেই টিভি দেখছিল। প্রমুখের চেঁচামেচি শুনে দৌড়েই নিচে নামে, কিন্তু সোফায় ইউনিফর্ম পরা মেয়েটাকে দেখেই বলল, মেয়েটি কে? প্রমুখ জবাব দিল না। তার বিরক্ত লাগছে। গায়ের টাই শার্ট খুলে ছুঁড়ে মারলো দূরে। ততক্ষণে জুলেখাও সেখানে উপস্থিত। সিরাত মেয়েটার পাশেই বসে দেখলো ধুলো ময়লা মাখামাখি সারা দেহ, চোখের অবস্থাও করুন। মাথার যত্নে করা বেনুনি দুটো ঢিলে হয়ে গেছে। সে মুখ ভার করেই বলল, উত্তর দিচ্ছেন না কেন? মেয়েটির এমন বাজে অবস্থা হলো কিভাবে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেনি তো? শিট। প্রমুখ মুখ শক্ত করে বলল, মেয়েটাকে তোমার নাগরের গার্লফ্রেন্ড? কপাল কুঁচকে গেল সিরাতের। ভোতা মুখেই বলল, কি? প্রমুখ বিরক্ত হয়ে গ্লাসে পানি আনে, মেয়েটার মুখে ছিটিয়ে দিতে দিতে বলল, বুঝো না কার কথা বলছি? বিয়ের আগে যার সাথে পার্কে ঘুরতে ফুচকা খেতে। তৎক্ষণাৎ মনে পড়লো সাফওয়ানের কথা বলছে এই লোক। রেগে গেল সে। এগিয়ে প্রমুখের গলা টিপে ধরে বলল, এভাবে চিবিয়ে চিবিয়ে বলছেন কেন? তেরা জবাব না দিয়ে সোজাসাপটা বলা যেত না? আমাকে খোঁচা মেরে কথা বলছেন, মনে হচ্ছে আপনি খুব শুদ্ধ পুরুষ। প্রমুখ অগ্নি চোখে তাকাতেই সিরাত চুপসে গেল। গলা ছেড়ে দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, সরি, রাগ উঠে গেছিল। আপনি তো রাগিয়ে দিলেন। প্রমুখ জুলেখাকে আদেশ করলো মেয়েটার মুখ পরিষ্কার করার জন্য। সিরাতও চোরা চোখে আপাদমস্তক দেখলো। বয়স কতই বা হবে, নেহাতেই বাচ্চা মেয়ে। শেষে কিনা ওই শয়তানের বাচ্চা মেয়ের প্রেমে পড়লো। অবশ্য ওর থেকে আর কি বা আশা করা যায়। মনে মনেই বলল, তোর ভালোবাসার এই নমুনা? দুদিনেই আমাকে ভুলে শিশুর প্রেমে পড়লি। যেই দেখলি প্রাপ্তবয়স্ক মেয়েরা তোকে পাত্তা দেয় না, ও অমনি তুই শিশুকে হাতিয়ে নিলি, কারণ যেভাবে নাচাবি সেভাবেই নাচবে। নিজের ভাবনায় সে নিজেই বিরক্ত হলো। মাথায় এলো অনেক প্রশ্ন। প্রমুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই মেয়েটাকে কোথায় পেলেন? প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে সব ঘটনা সংক্ষেপে বলে। তা শুনে সিরাতেরও খারাপ লাগলো। মেয়েটা না জানি কত কষ্ট পেয়েছে।
ওই শয়তানের জন্য তো মেয়েটার কোনো দোষ নেই। তাই তো সে লাবণ্যর মুখে হাত বুলিয়ে বলল, কি মিষ্টি মায়াবী মুখশ্রী, অথচ ভাগ্যের পরিহাসে ওই কুত্তার প্রেমে পড়লো। এখন কি হবে? মেয়েটা আবেগে ভুলভাল কিছু করে ফেলবে না তো?